আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে সমান প্রথম বর্ষ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি কোর্সের জাতীয় আয়ের হিসাব এই অধ্যায়ের উপর ক্লাস পরিচালনায় আছি আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। ছাত্রছাত্রীরা, আশা করছি করোনার এই পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। যেহেতু আমরা শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারছি না, কিন্তু অনলাইন ক্লাসগুলো আমাদের নিয়মিত হচ্ছে। তোমরা আমাদের ভিডিওগুলো ভালো মতো ফলো করবে এবং যে সব সমস্যা তোমাদের কাছে সামনে চলে আসে সেগুলো সমাধানের জন্য জুম ক্লাসে আমাদের সাথে আলোচনা করবে। তো আমরা আজকের ক্লাসে আমরা নেক্সট স্লাইডে চলে আসি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা চলে আসি। ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন। আমরা গত ক্লাসে ভারসাম্য জাতীয় আয় বলতে কী বোঝায় বিশদ আলোচনা করেছি। ভারসাম্য জাতীয় আয় কতগুলো চলক দ্বারা প্রভাবিত হয়। এই চলকগুলোর পরিবর্তনে দেখা যায় ভারসাম্য জাতীয় আয়েরও পরিবর্তন হয়। আমরা আগেও বলেছি যে ভোগ, বিনিয়োগ, তারপর রপ্তানি, আমদানি, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সরকারি ব্যয়, কর হার সব কিছুই জাতীয় আয়কে প্রভাবিত করে। সব কিছুর পরিবর্তনে জাতীয় আয়ের পরিবর্তন হয়। আমরা আজকের ক্লাসে ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন বা জাতীয় আয়ের পরিবর্তনটা কখন, কিভাবে হয়, কেন হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে বিশদ আলোচনা করব। আমরা যদি প্রথমেই চলে আসি ভারসাম্য জাতীয় আয়ের উপর ভোগের পরিবর্তনে কি অবস্থা দাঁড়ায়। ভোগের পরিবর্তনে আমরা জানি যে অন্যান্য সিচুয়েশনগুলো যদি অপরিবর্তিত থাকে, যেসব চলক দ্বারা জাতীয় আয় নির্ধারিত হয় সেসব চলক ভোগ ব্যতীত অন্যান্য চলকগুলো যদি অপরিবর্তিত থাকে, তাহলে ভোগের পরিবর্তন হলে জাতীয় আয়ের পরিবর্তন হবে। ভোগ যদি বাড়ে, আমরা সমস্ত দেশের নাগরিক সবাই যদি ভোগের পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে কি হবে? ভোগ বাড়ার কারণে আমাদের চাহিদা বেড়ে যাবে, সামগ্রিক একটা চাহিদা বেড়ে যাবে। চাহিদা বাড়লে দেখা যাবে যে আমার আয় বাড়বে। আবার ভোগ যদি কমে গেলে চাহিদা কমে যাবে, আর চাহিদা কমে গেলে আয় স্তরও কমে যাবে। তো এই যে ভোগের পরিবর্তন, এই ভোগের পরিবর্তনে ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন দেখা দেয়। আমরা যদি চিত্রে তাকাই, ভূমি অক্ষে আমরা ও এক্স এবং লম্ব অক্ষে ও ওয়াই, এই দুটো রেখা নিয়েছি। ও এক্স দ্বারা আমাদের জাতীয় আয় বোঝানো হয়েছে এবং ও ওয়াই দ্বারা সামগ্রিক চাহিদা বা সামগ্রিক যোগান। এই যে আমাদের এখানে আছে অ্যাগ্রিগেট ডিমান্ড, এডি অ্যাগ্রিগেট ডিমান্ড, এবং এএস এগ্রিগেট সাপ্লাই, এই দুটো বোঝানো হয়েছে ও ওয়াই এই রেখাটি দ্বারা, এবং এই ভূমি অক্ষের সমান্তরাল ও এক্স রেখা দ্বারা আমাদের জাতীয় আয় বোঝানো হয়েছে। এই যে Y1, Y0, Y2 এগুলো হচ্ছে আয়ের পরিমাণ। জাতীয় আয় বোঝানো হয়েছে এই ও এক্স রেখা দ্বারা এবং ওয়াই দ্বারা সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান বোঝানো হয়েছে। এখন যেহেতু এই 45 ডিগ্রি রেখা, 45 ডিগ্রিকে আমরা এস এর সমান ধরে নিব। এস ইকুয়াল 45 ডিগ্রি রেখা। এস মানে সামগ্রিক যোগান। এই সামগ্রিক যোগান রেখাটি এখানে আমরা দুই স্তর বিশিষ্ট অর্থনীতি চিন্তা করেছি, যে কারণে সি প্লাস আই ইকুয়াল এডি হয়েছে। এখানে আমাদের সরকারি ব্যয়, আমদানি, রপ্তানি অনুপস্থিত। দুই স্তর বিশিষ্ট অর্থনীতি সামগ্রিক প্রথম আমাদের প্রাথমিক যেটা ডিমান্ড ছিল সি প্লাস আই ইকুয়াল এডি নট সামগ্রিক চাহিদা এবং এডিএস সামগ্রিক যোগান। এই সামগ্রিক যোগান এবং সামগ্রিক
চাহিদা প্রাথমিক চাহিদা রেখাটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, কাজে এই বিন্দু হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু। এখানে আমাদের জাতীয় আয় নির্ধারিত হয়েছে ও ওয়াই নট পরিমাণ। এখন কোনো কারণে যদি আমি ভোগের পরিমাণ বাড়িয়ে দিই, ভোগের পরিমাণ বৃদ্ধি পায় যদি, তখন আমাদের ডিমান্ড দাঁড়াবে সি প্লাস আই ইকুয়াল এডি ওয়ান। এই যে শিফট হয়ে ঠিক এই রেখার সমান্তরাল ডান দিকে শিফট হয়ে নতুন রেখা পেয়েছি আমরা এডি ওয়ান, যেখানে এই যে ডেল আই ভোগের পরিমাণ এতটুকু আমার বৃদ্ধি পেয়েছে। এতটুকু বৃদ্ধি পেয়ে নতুন চাহিদা রেখা হয়েছে এডি ওয়ান, যেটি এই 45 ডিগ্রি বাই এস রেখাকে এই বি বিন্দুতে ছেদ করেছে। বি বিন্দুতে ছেদ করার ফলে দেখা যাচ্ছে অর্থনীতিতে নতুন একটি ভারসাম্য অবস্থা সৃষ্টি হয়। এই বি হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে আমাদের জাতীয় আয় বেড়ে দাঁড়ায় ও ওয়াই টু পরিমাণ, ও ওয়াই টু পরিমাণ। আবার যদি কোনো কারণে আমি ভোগ কমিয়ে দিই, তাহলে আমার এই যে ভোগ কমিয়ে দেওয়ার ফলে নতুন এই চাহিদা রেখা হবে সি প্লাস আই ইকুয়াল এডি টু। এই যে এটি হচ্ছে আমার এই যে এডি টু রেখাটি নতুন চাহিদা রেখা ভোগ কমিয়ে দেওয়ার ফলে। কাজেই এই চাহিদা রেখাটি 45 ডিগ্রি বা এস রেখার সাথে সি বিন্দুতে ভারসাম্য লাভ করেছে এবং এখানে আমার জাতীয় আয় নির্ধারিত হয়েছে ও ওয়াই ওয়ান। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার ভোগের পরিমাণ যদি বাড়ে, তাহলে চাহিদা রেখা বাম দিকে শিফট করে এবং জাতীয় আয়ের পরিমাণ বাড়ে। আবার ভোগের পরিমাণ কমলে ডান দিকে শিফট করে এবং জাতীয় আয়ের পরিমাণ কমে। অর্থাৎ ভোগের পরিবর্তনে জাতীয় আয়ের পরিবর্তন হয়। এভাবে আমরা ভোগের পরিবর্তন দ্বারা ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন চিত্রের মাধ্যমে দেখতে পারি। এরপর আমরা চলে আসব ভারসাম্য জাতীয় আয়ের উপর বিনিয়োগের পরিবর্তনে কি প্রভাব দেখা দেয় বা ভারসাম্য জাতীয় আয়ের কি পরিমাণ পরিবর্তন হয় বিনিয়োগের পরিবর্তনে। আমরা জানি যে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান উৎপাদন বাড়ে। স্বাভাবিকভাবেই বিনিয়োগের পরিমাণ বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে মানুষের আয় বেড়ে যাবে এবং আয় বাড়লে স্বাভাবিকভাবেই মানুষের চাহিদা বাড়বে। তো এভাবে আমরা যদি এই চিত্রে দেখা যাচ্ছে যে সি প্লাস আই, অর্থাৎ এখানে দ্বিস্তরবিষ্ট অর্থনীতি, দ্বিখাতবিষ্ট অর্থনীতি চিন্তা করা হয়েছে। প্রাথমিক ভোগ প্লাস বিনিয়োগ এর সমষ্টি হচ্ছে সামগ্রিক চাহিদা। প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা, এই রেখাটি সি প্লাস আই এডি নট রেখা, এটি এস রেখার সাথে এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে আমাদের জাতীয় আয়ের পরিমাণ নির্ধারিত হয় ও ওয়াই নট পরিমাণ। এখন আমি যদি বিনিয়োগ বাড়িয়ে দিই, তাহলে আমার উৎপাদন বেড়ে যাবে, আয় বাড়বে, সামগ্রিক চাহিদা বাড়বে। বেড়ে সামগ্রিক চাহিদা রেখা উপরের দিকে ডান দিকে শিফট করলো সি প্লাস আই ইকুয়াল এডি ওয়ান। এই যে এডি ওয়ান শিফট হলো, এই রেখাটি সামগ্রিক যোগান রেখার সাথে বি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ বি বিন্দুতে আমরা নতুন একটি ভারসাম্য অবস্থা পেয়েছি। তো এখানে আয় নির্ধারিত হয় ও ওয়াই টু, অর্থাৎ ওয়াই নট ওয়াই টু পরিমাণ আয় এখানে আমাদের বেড়েছে। এই পরিমাণ ভোগ ডেল আই পরিমাণ, এই পরিমাণ বিনিয়োগ বাড়ানোর ফলে আমাদের এই পরিমাণ আয় বেড়েছে। আবার যদি আমাদের বিনিয়োগ কমে যায়, বিনিয়োগ কমে গেলে উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে গেলে মানুষের আয় কমে যাবে, আয় কমে গেলে চাহিদা কমে যাবে। এভাবে সামগ্রিক চাহিদা রেখাটি আমার নিচের দিকে শিফট করে হবে সি প্লাস আই ইকুয়াল এডি টু। এই যে নতুন চাহিদা রেখাটি আমরা পেয়েছি বিনিয়োগ কমে যাওয়ার কারণে, এই রেখাটি পূর্বতন এই সামগ্রিক যোগান রেখার সাথে সি বিন্দুতে ছেদ করে। এই সি বিন্দুতে আমরা নতুন একটি ভারসাম্য অবস্থা পেয়েছি।
এখানে আমার আয় নির্ধারিত হয় ও Y1 পরিমাণ আয় নির্ধারিত হয়। কাজেই দেখা যাচ্ছে এখানে Y0 Y1 পরিমাণ, এই যে এতটুকু আয় এই Y0 থেকে Y1 এতটুকু আয় আমার হ্রাস পেয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বিনিয়োগের পরিবর্তনে জাতীয় আয় পরিবর্তিত হয়। বিনিয়োগের পরিমাণ বাড়ালে জাতীয় আয় বাড়ে, আবার বিনিয়োগের পরিমাণ কমালে জাতীয় আয় কমে। তো এভাবে আমরা বিনিয়োগের পরিবর্তনে জাতীয় আয়ের পরিবর্তন আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি। এরপরে আমরা আসব সরকারি ব্যয় পরিবর্তনের ফলাফল, ভারসাম্য জাতীয় আয়ের উপর সরকারি ব্যয় পরিবর্তনের ফলাফল। ভারসাম্য জাতীয় আয় আমাদের এই চিত্রে আমরা প্রথমে নিয়েছি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, দ্বিস্তর বা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, যেখানে সামগ্রিক চাহিদা নির্ধারিত হয়েছে C+I, ভোগ এবং বিনিয়োগ দ্বারাই সামগ্রিক চাহিদা নির্ধারিত হয়েছে। এই সামগ্রিক চাহিদা রেখাটি এই সামগ্রিক যোগান রেখার সাথে এই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। কাজে এই বিন্দু হচ্ছে এখানে আমাদের ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে আমার জাতীয় আয় নির্ধারিত হয়েছে Y0 পরিমাণ আয় আমার নির্ধারিত হয়েছে। আমরা জানি যে সরকারি ব্যয় যদি অ্যাড হয় অর্থনীতি ত্রিস্তর বিশিষ্ট হয়, অথবা অ্যাড হওয়ার পরে এরপর যদি আমরা সরকারি ব্যয় বাড়িয়ে দিই, সরকারি ব্যয় বাড়লে অর্থনীতিতে আয়ের প্রবাহটা বেড়ে যায়। আয়ের প্রবাহ বাড়লে দেখা যায় যে বাজারে যে ভোগ্য পণ্য আছে এগুলোর চাহিদা মানুষ বাড়িয়ে দেয়, চাহিদা বাড়ার পাশাপাশি দেখা যায় যে আমরা যে বিনিয়োগ করব, স্বয়ংভূত বিনিয়োগ, প্ররোচিত বিনিয়োগ, দুই ধরনের বিনিয়োগ আমরা নিয়ে আলোচনা করি। তো এখানে প্ররোচিত বিনিয়োগ যেটা মানুষের আয় দ্বারা প্রভাবিত হয় সেটা বেড়ে যায়। আর আমরা আগেও বলেছি যথারীতি বিনিয়োগ বাড়লে অটোমেটিক উৎপাদন বেড়ে যাবে, কর্মসংস্থান বাড়লে মানুষের আয় বাড়বে, জাতীয় আয় বাড়বে, অটোমেটিক জাতীয় আয় বেড়ে যাবে। অর্থাৎ আমরা যদি প্রথমে দুই খাত বিশিষ্ট অর্থনীতি থেকে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে চলে যাই, সরকারি ব্যয়টা আমরা অ্যাড করি বা সরকারি ব্যয় যদি বাড়ে, তাহলে দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে জাতীয় আয়ও বেড়ে যাবে। এখানে এই যে প্রাথমিক ভারসাম্য বিন্দু ছিল A, এখানে আয় নির্ধারিত হয়েছে Y0 এই পরিমাণ। তারপরে আমরা এই যে এখানে G অ্যাড করেছি সরকারি ব্যয়, এই সরকারি ব্যয় যদি আমি আরও বাড়িয়ে দেই, দেখা যাবে যে এই রেখাটি আমাদের সামগ্রিক চাহিদা রেখাটি আরও উপরের দিকে শিফট করবে, জাতীয় আয় আরও বাড়তে থাকবে। এখানে দেখা যাচ্ছে G এর পরিমাণ >0। তো এভাবে সরকারি ব্যয় বাড়ার ফলে আমাদের এখানে আয় বেড়েছে Y0 থেকে Y1 পরিমাণ। আবার যদি সরকারি ব্যয় কমে তাহলে আমাদের জাতীয় আয় হ্রাস পাবে। এভাবে সরকারি ব্যয়ের পরিবর্তনে জাতীয় আয় পরিবর্তিত হয়। আমদানি রপ্তানি, আমরা যদি আমাদের অর্থনীতিকে 4 খাত বিশিষ্ট অর্থনীতি চিন্তা করি, প্রথমে আমাদের দ্বিখাত ছিল, তারপরে সরকারি ব্যয় অ্যাড হওয়ার পর 3 খাত বিশিষ্ট, তারপর আমরা আমদানি রপ্তানি এক্সপোর্ট, এই যে আমদানি রপ্তানি পরিবর্তনের ফলাফল। আমদানি হচ্ছে আমার এক্সপোর্ট আর রপ্তানি এক্সপোর্ট, আমদানি ইম্পোর্ট। হ্যাঁ, এখন এখানে এই যে x, হ্যাঁ, C+I+G+X = AD0, এই যে প্রাথমিক চাহিদা রেখা, সামগ্রিক চাহিদা রেখা, এখানে এই 4 খাত বিশিষ্ট অর্থনীতি আমরা চিন্তা করেছি। এখানে x দিয়ে আমরা x বার হবে, এটা x বার দিয়ে মিন করব যে আমদানি এবং রপ্তানির পার্থক্য। x বার, এই যে x বার ইকুয়াল, এটা বার হবে আমদানি ও রপ্তানির পার্থক্য। আমদানি রপ্তানি অ্যাড হলে কি দাঁড়ায়? আমদানি রপ্তানি পার্থক্য যদি এখানে বৃদ্ধি, এই যে আমরা এখানে আলাদাভাবে লিখে রেখেছি যে বৃদ্ধি, অর্থাৎ এখানে রপ্তানি বৃদ্ধি হলে কি হবে?
বৃদ্ধি হলে আমাদের কি দাঁড়াবে? এখানে দেখা যাচ্ছে 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে প্রাথমিক ভারসাম্য রেখাটি হচ্ছে আমাদের C+I+G প্লাস X ইকুয়াল AD নট সামগ্রিক চাহিদা রেখা এবং এই যে সামগ্রিক যোগান রেখা, এই দুটো রেখার মিলিত যে একটি ভারসাম্য অবস্থা বি বিন্দুতে নির্ধারিত হয়েছে, যেখানে আয় নির্ধারিত হয়েছে ও আই নট পরিমাণ। এখন যদি আমাদের আমদানি বৃদ্ধি পায়, আমদানি বৃদ্ধি আমরা এখানে শো করেছি, আমদানি বৃদ্ধির ফলে ভারসাম্য জাতির কী অবস্থা দাঁড়ায়? আমদানি বৃদ্ধি পাওয়া মানে যদি আমদানি ব্যয় বাড়ে, দেশে আয়ের প্রবাহটা হ্রাস পায়। আমদানি বাড়া মানে আমার দেশেও যে পণ্যগুলো উৎপাদিত হয় এইসব পণ্যের চাহিদা হ্রাস পাওয়া। আমরা যখন বাহির থেকে আমদানিকৃত দ্রব্যগুলোর চাহিদা বাড়িয়ে দিব, তখন অটোমেটিক্যালি আমাদের দেশীয় পণ্যের চাহিদা হ্রাস পাবে। চাহিদা হ্রাস পেলে দেশীয় পণ্যের বিনিয়োগ, দেশীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ কমে যাবে, বিনিয়োগ কমে গেলে উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে গেলে কর্মসংস্থান কমে যাবে, অটোমেটিক্যালি জাতীয় আয় হ্রাস পাবে। অর্থাৎ আমরা যদি আমদানি বাড়িয়ে দিই তাহলে ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্যের যে অবস্থাটা, জাতীয় আয়ের পরিমাণ, ভারসাম্য আয় স্তরটা হ্রাস পাবে। দেখা যাচ্ছে যে আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু ছিল বি, এখানে ইয়ার পরিমাণ, আমদানির পরিমাণ বাড়ানোর ফলে আয় স্তর নেমে চলে এসেছে Y1 পর্যায়ে। এই যে আমদানি বাড়ানোর ফলে পরিবর্তিত চাহিদা রেখাটি হয়েছে AD1। এই AD1 AS এর সাথে এই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে, এখানে ভারসাম্য জাতীয় পরিমাণ Y1, অর্থাৎ এখানে জাতীয় আয় হ্রাস পেয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমদানির পরিমাণ পরিবর্তনের ফলে বা আমদানির পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে আমদানি বৃদ্ধি পেলে জাতীয় আয় হ্রাস পাবে, আমদানি বাড়লে জাতীয় আয় হ্রাস পাবে, আবার আমদানি কমলে জাতীয় আয় বাড়বে। এখন আমরা আমদানি হ্রাস পেলে কি হয়? আমদানি রপ্তানি পরিবর্তনের ফলাফল যদি আমরা খেয়াল করি, আমাদের এই চিত্রে প্রাথমিক ভারসাম্য 4 খাত বিশিষ্ট অর্থনীতি দেখানো হয়েছে। প্রাথমিক ভারসাম্য হচ্ছে C+I+G প্লাস X বার হবে, এটা X বার ইকুয়াল আমদানি রপ্তানির পার্থক্য। এই 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে প্রাথমিক সামগ্রিক চাহিদা হচ্ছে এই রেখাটি AD নট, যেটি 45 ডিগ্রি সমান AS রেখার সাথে বি বিন্দুতে ভারসাম্য লাভ করেছে। বি বিন্দুতে আমাদের ভারসাম্য জাতীয় আয় OI নট। এখন যদি আমরা আমদানি বাড়িয়ে দিই তাহলে কি দেখা যাবে? যে আমরা জানি যে আমরা যখন আমদানিকৃত দ্রব্যের ভোগের পরিমাণ বাড়িয়ে দিই তখন অটোমেটিক্যালি আমাদের দেশীয় পণ্যের চাহিদা কমে যায়। চাহিদা কমে গেলে আমাদের দেশে যে দ্রব্য উৎপাদিত হয় সেটা উৎপাদন হ্রাস পাবে, বিনিয়োগ হ্রাস পাবে, উৎপাদন হ্রাস পাবে। উৎপাদন হ্রাস পেলে মানুষের কর্মসংস্থান কমে যাবে এবং মানুষের আয় কমে যাবে। আয় কমে গেলে ধীরে ধীরে আমাদের জাতীয় আয়ও হ্রাস পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে জাতীয় আয় আসবে এই যে আমাদের পরবর্তীত এই যে আমদানি রপ্তানি বাড়ানোর ফলে পরিবর্তিত চাহিদা রেখা আমরা পেয়েছি AD1, চাহিদা কমে যাওয়ার ফলে বাম দিকে শিফট করেছে। এই AD1 রেখাটি এই সামগ্রিক যোগান রেখার সাথে এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু হচ্ছে পরিবর্তিত ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে আমার আয় নির্ধারিত হয়েছে OI1, অর্থাৎ এখানে জাতীয় আয় দেখা যাচ্ছে যে এখানে del y is less than 0 হবে, এটা less than 0, শূন্যের চেয়ে ছোট। এখানে আমার দেখা যাচ্ছে যে আমদানি বাড়ানোর ফলে আমাদের জাতীয় আয় হ্রাস পেয়েছে। যেহেতু সামগ্রিক চাহিদা হ্রাস পাবে সেহেতু অটোমেটিক্যালি জাতীয় আয় হ্রাস পাবে। এখন আমরা রপ্তানি বৃদ্ধি, আমদানি বৃদ্ধির ফলে তো আমাদের জাতীয় আয় হ্রাস পেল, রপ্তানি বৃদ্ধির ফলে কি অবস্থা দাঁড়ায় আমরা সেটি দেখতে পাবো। আমাদের এখানে প্রাথমিক ভারসাম্য হচ্ছে C+I+G প্লাস X বার, এখানে X হচ্ছে আমদানি রপ্তানির পার্থক্য। এখন এই রপ্তানি যদি বেশি থাকে, বাড়ে, এই প্রাথমিক ভারসাম্য AD সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগানের সাথে এই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে। এই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু, যেখানে আমার জাতীয় আয় নির্ধারিত হয়েছে
ও ওয়াই নট পরিমাণ, যে ওয়াই নট, এই ও ওয়াই নট ভারসাম্য জাতীয় আয়ে ওয়াই নট পরিমাণ আয় নির্ধারিত হয়েছে। ওয়াই নট আয়ে আমাদের যদি আমরা রপ্তানি বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে কোনো কারণে আমাদের বিদেশি পণ্যে দেশীয় পণ্যের রপ্তানি আমাদের বেড়ে গেল। রপ্তানি বেড়ে গেলে স্বাভাবিকভাবেই রপ্তানি কমলে উৎপাদন কমবে এবং রপ্তানি বাড়লে অটোমেটিক্যালি উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে জনগণের আয় বেড়ে যাবে। আয় বেড়ে গেলে মন্দা কমে যাবে, বেকারত্ব হ্রাস পাবে, তখন সামগ্রিক চাহিদা বাড়বে। এখানে দেখা যাচ্ছে যদি রপ্তানি আমরা বাড়িয়ে দেই তাহলে কি দাঁড়ায়, যেহেতু প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা এই এডি নট এই বিন্দুতে আয় নির্ধারিত হয়েছে ওয়াই নট, রপ্তানি বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের যেহেতু উৎপাদন বেড়ে যাবে, আয় বেড়ে যাবে, চাহিদাও আমাদের বেড়ে যাবে। চাহিদা বেড়ে যাওয়ার কারণে কর্মসংস্থান বাড়বে, সব কিছু বাড়ার কারণে চাহিদা বাড়বে। নতুন চাহিদা রেখা নির্ধারিত হয়েছে এডি ওয়ান, এটি এই এস যোগান রেখার সাথে বি বিন্দুতে ভারসাম্য লাভ করে। এই বি বিন্দুতে আমাদের দেখা যাচ্ছে যে ডেল ওয়াই এর পরিমাণ হচ্ছে গ্রেটার দেন 0। নতুন ভারসাম্য আয় জাতীয় আয় ও ওয়াই ওয়ান, অর্থাৎ দেখা যাচ্ছে রপ্তানি বৃদ্ধির ফলে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের পজিটিভ চেঞ্জ হয়, অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় এখানে বাড়ে। কাজেই আমরা এভাবে আমদানি ও রপ্তানির পার্থক্যের মাধ্যমে আমদানি হ্রাস এবং রপ্তানি হ্রাস অথবা আমদানি বৃদ্ধি রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আমরা ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন দেখতে পারি। আমদানি বাড়লে ভারসাম্য জাতীয় আয় হ্রাস পায়, আবার রপ্তানি বাড়লে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পায়। তো আমরা সরকারি ব্যয় রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে একটি দেশের ভারসাম্য জাতীয় আয়ের কী অবস্থা দাঁড়ায় এটি এখন দেখব। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে আমরা জানি যে কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি দেশের সমগ্র অর্থব্যবস্থাকে প্রভাবিত করে, সমগ্র অর্থব্যবস্থাকে। কারণ একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বেশি থাকে, বিনিয়োগ বাড়ে, বিদেশিদের বিনিয়োগ দেশীয় বিনিয়োগ দুটোই একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা সম্পন্ন দেশে বেশি থাকে, কর্মসংস্থান ভালো থাকে। আবার রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তাহলে বিনিয়োগ কমে যায়, এটা দেশীয় বিনিয়োগ প্লাস বিদেশিদের যে বিনিয়োগ সেটাও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সম্পন্ন দেশে কমে যায়। তো আমাদের এখানে আমরা যদি চিত্রে আসি, সি প্লাস আই হচ্ছে আমাদের প্রাথমিক, এখানে দুই খাত বিশিষ্ট অর্থনীতি চিন্তা করা হয়েছে। সি প্লাস আই প্রাথমিক ভারসাম্য, প্রাথমিক চাহিদা রেখা, যেটি যোগান রেখার সাথে এই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে। এখন এই অবস্থায় ভারসাম্য আয় পেয়েছি আমরা ও ওয়াই নট। ও ওয়াই নট হচ্ছে প্রাথমিক ভারসাম্য আয়। একটি দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে তাহলে দেখা যাবে উৎপাদন কমে যাবে। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল থাকলে বিনিয়োগ কমে যাবে, উৎপাদন কমে যাবে। তাহলে এই যে বিনিয়োগটি কমে, বিনিয়োগ নিচের দিকে শিফট করবে। বিনিয়োগ যদি কমে যায় নিচের দিকে শিফট করে রেখাটি দাঁড়াবে এডি টু রেখা, তখন ভারসাম্য আয় হবে ওয়াই ওয়ান, অর্থাৎ ওয়াই নট ওয়াই ওয়ান পরিমাণ আয় এখানে কমে যাচ্ছে। আবার যদি রাজনৈতিক পরিস্থিতি পজিটিভ থাকে তখন বিনিয়োগ বাড়বে, উৎপাদন বাড়বে, মানুষের আয় বাড়বে, সামগ্রিক চাহিদাও বাড়বে। বাড়ার ফলে নতুন সামগ্রিক চাহিদা আমরা পাবো এডি ওয়ান, যেটি এস রেখার সাথে এই বি বিন্দুতে ভারসাম্য লাভ করেছে। এখানে ভারসাম্য জাতীয় আয় ও ওয়াই টু পরিমাণ, অর্থাৎ দেখা যাচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি একটি দেশের জাতীয় আয়কে প্রভাবিত করে। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে তাহলে জাতীয় আয় বৃদ্ধি পায়, আবার রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থিতিশীল থাকে তাহলে জাতীয় আয় হ্রাস পায়। এভাবে জাতীয় আয় যেসব চলক দ্বারা নির্ধারিত হয় এসব চলকের পরিবর্তনে জাতীয় আয়ও পরিবর্তিত হয়। তো আজকে এই পর্যন্তই জাতীয় আয়ের পরিবর্তন বা জাতীয় আয় সম্বন্ধে আলোচনা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো
টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।